কাবুল ছাড়া ঠেকাতে বিমানবন্দরের পথ ঘিরে রেখেছে তালেবান। আফগানিস্তানের ঘানি টেনে যেতে পারে না যুক্তরাষ্ট্র, বললেন বাইডেন। I know my decision will be criticized, but I would rather take all that criticism because it's the right one, it's the right decision for our people. কিছু আফগানকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ বাংলাদেশের। যদি তালেবান সরকার হয় এবং হয়েছে এবং সেটা জনগণের সরকার হয়, অবশ্যই আমাদের দরজা খোলা থাকবে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। আফগান নাগরিকদের দেশ ছেড়ে চলে যাওয়া ঠেকাতে কাবুল বিমানবন্দরে যাবার পথ ঘিরে রেখেছে তালেবান। তবুও দেশ ছাড়তে মরিয়া নাগরিকরা। এদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, দেশে শান্তি ফেরাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে তিনি তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তালেবান দায়িত্ব নিলে সন্ত্রাসবাদ দমন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে চীন। আর নিরাপত্তা পরিষদের বৈঠকে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। থাকায় এর লাগাম টানতে বিমানবন্দরে যাবার পথ ঘিরে ফেলে তালেবান। আফগানিস্তানে সরকার গঠন নিয়ে কোনো রকমের তাড়াহুড়া করতে চায় না তালেবান। আন্তর্জাতিক স্বীকৃতিও তারা আদায় করে নিতে চায়। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তানের মতো দেশগুলো সমর্থন দেবে বলে জানিয়েছে। আর তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে দেশটি থেকে এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফিনল্যান্ড, ফ্রান্স, সুইডেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবের মতো দেশগুলো। এরই মধ্যে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে ক্ষমতা হস্তান্তর নিয়ে তিনি তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। আশরাফ ঘানি পালালেও কারজাই জানান কাবুলেই থাকবেন তিনি। ইতোমধ্যে তালেবানের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য গঠিত হয়েছে 3 সদস্যের একটি কাউন্সিলও। আফগান পরিস্থিতি নিয়ে সোমবার রাতে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আফগান নাগরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি আবেদন জানাবো, আপনারা এগিয়ে আসুন। আফগানিস্তানের মানুষের জন্য কিছু করা দরকার। বৈঠকে চীনের প্রতিনিধি বলেন, তালেবান তাদের কথা রাখবে, এমনটাই বিশ্বাস করে বেইজিং। দমন হবে সন্ত্রাসবাদ, উন্নতি হবে দেশটির। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক আনুষ্ঠানিক বক্তব্যে এই ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট বলেন, বছরের পর বছর ধরে মার্কিন সেনারা সেখানে ঘানি টানতে পারে না, আর এর সমাধান প্রয়োজন ছিল। আফগানদের দেশ জাতি গঠনের লক্ষ্য নিয়ে সেখানে অভিযান চালানো হয়নি। এছাড়া আফগান সরকারকে তালেবানের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু পলাতক আশরাফ ঘানি তা করেননি বলে অভিযোগ করেন বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে আরও জানিয়েছেন লস্কর আল মামুন। আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন সমর্থিত সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তোপের মুখে আছেন। অভিজ্ঞ ও দক্ষ রাজনীতিবিদের পরিচয় নিয়ে বাইডেন চলতি বছরের জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করেন, কিন্তু বর্তমানে তার সেই ভাবমূর্তি আর সেভাবে নেই বলে মন্তব্য করেছেন বিরোধী রাজনীতিবিদরা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি তার পদত্যাগই দাবি করেছেন। রিপাবলিকান পার্টি ছাড়াও ডেমোক্র্যাট দলের অনেক রাজনীতিবিদও বাইডেনের কঠোর সমালোচনা করেছেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ধরন অর্থাৎ এমন প্রস্থানকে লজ্জাজনক বলে মনে করেছেন মার্কিনিরা। তবে এছাড়া কিছুই করার ছিল না বলে মন্তব্য করেছেন বাইডেন। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে আনুষ্ঠানিক বক্তব্যে তিনি এই দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তার সামনে দুটি পথ ছিল। একটি হচ্ছে মার্কিন সৈন্য প্রত্যাহার, আর অন্যটি আরও বেশি সৈন্য মোতায়েন করা। কিন্তু তিনি অতীতের মতো আর কোনো ভুল করতে চাননি, তাই তার সিদ্ধান্তই সঠিক বলে ফের দাবি করেন ৭৮ বছর বয়সী এই নেতা। সংকটের জন্য দায় চাপান দেশ ছেড়ে পালানো আশরাফ ঘানির উপর। Our mission in Afghanistan was never supposed to be nation building. It was never supposed to be creating a unified, centralized democracy. Our only vital national interest in Afghanistan remains today what it has always been, preventing a terrorist attack on America's homeland. I've argued for many years that our mission should be narrowly focused on counterterrorism, not counterinsurgency or nation building.
বাইডেন আরও জানান তিনি তার সিদ্ধান্তে অনুশোচনা বোধ করছেন না, কারণ কোনো দেশের সংকট মার্কিন সেনারা অনন্তকালের সহায়তা দেবে না। I know my decision will be criticized, but I would rather take all that criticism than pass this decision on to another president of the United States, yet another one, a fifth one, because it's the right one, it's the right decision for our people, the right one for our brave service members who risk their lives serving our nation, and it's the right one for America. আফগানিস্তানে অবশিষ্ট মার্কিন ও মার্কিন সমর্থকদের নিরাপদে ফিরিয়ে আনাই এখন তার মূল লক্ষ্য বলে জানান বাইডেন। Brave Americans serving in harm's way. আফগানিস্তান ইস্যুতে পুরো বিশ্ব এখন অনেকটাই বিভক্ত। উত্তপ্ত হচ্ছে বিশ্ব রাজনীতি, আর তারই প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিকারভাবে কি পদক্ষেপ নিতে যাচ্ছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আফগান রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর কাবুলে নতুন করে 200 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটিতে মোট ব্রিটিশ সেনার সংখ্যা হবে 900। এসব সেনা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিক ও ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করেছেন এমন মোট 350 জনকে ফিরিয়ে নেওয়া হবে। এছাড়া আফগান শরণার্থী গ্রহণের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। ডমিনিক রাব বলেন, আফগানিস্তানের এমন পরিস্থিতি তিনি চাননি, কিন্তু নতুন বাস্তবতা মোকাবেলা করতে হবে। তিনি জানান, ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা 289 জন আফগান গত সপ্তাহে যুক্তরাজ্যে পৌঁছেছেন। সোমবার সন্ধ্যায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 3300-রও বেশি আফগান অনুবাদক, কর্মী এবং তাদের পরিবারের সদস্যকে যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন মহিউদ্দিন ইয়াসিন। সোমবার তিনি মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লার কাছে পদত্যাগপত্র জমা দিলে তিনি তা গ্রহণ করেন। বর্তমানে দেশটিতে করোনার প্রাদুর্ভাবের কারণে জাতীয় নির্বাচন সম্ভব না হওয়ায় মহিউদ্দিনকে অস্থায়ী সরকারের দায়িত্ব নিতে প্রস্তাব দেন রাজা। মহিউদ্দিন এই দায়িত্ব নেয় সন্তোষ প্রকাশ করেছেন রাজা আবদুল্লাহ। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। সোমবার মালয়েশিয়া রাজা সুলতান আবদুল্লার কাছে পদত্যাগপত্র জমা দিতে রাজপ্রাসাদে যান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। দেশটির ইতিহাসে স্বল্প সময়ের প্রধানমন্ত্রী দায়িত্ব থেকে পদত্যাগ জমা দিলেন তিনি। তবে মহিউদ্দিন পদত্যাগে পরবর্তীতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত আবারও মহিউদ্দিনকেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন ইস্তানা নেগারা। মহিউদ্দিনের পদত্যাগের পর দেশটির রাজা সুলতান আবদুল্লাহ জানান, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত মহিউদ্দিন ইয়াসিন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আবার করোনা মহামারীর মধ্যে মালয়েশিয়ায় নতুন করে নির্বাচন হবে কিনা তাও পরিষ্কার নয়। 2020 সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে সারাক্ষণ চাপে ছিলেন তিনি। এছাড়া করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারী পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজনৈতিক পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে জানাতে এই মুহূর্তে কুয়ালালামপুরে আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কাদের, ধন্যবাদ কাজল। আপনি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েক সপ্তাহ ধরেই মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে ছিল মহিউদ্দিনের পদত্যাগের বিষয়টি। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল দ্বিধা বিভক্তি। তবে মহিউদ্দিন তার সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ এবং বিরোধীদের চাপে পড়েই মূলত গতকাল সোমবার দুপুর 12:30টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র নিয়ে হাজির হয়। আর এই পদত্যাগপত্র পেশ করার মাধ্যমেই দেশটির মন্ত্রী সভারও পতন ঘটে। তবে মালয়েশিয়ার বর্তমান করোনা পরিস্থিতি ঊর্ধ্বগতি থাকায় এই মুহূর্তে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। আর এই জন্যই আগামী নির্বাচনের আগ পর্যন্ত দেশটির প্রশাসন বিভাগে যাতে কোনো ধরনের বিঘ্নিত না ঘটে, এই জন্যই মহিউদ্দিনকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে প্রস্তাব দেন রাজা। আর সেই দায়িত্ব নিতে বিচ্যুতি করেননি মহিউদ্দিন ইয়াসিন। আর মহিউদ্দিন ইয়াসিনের দায়িত্ব নেওয়ার পর দেশটির রাজাও সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া কাজল, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাওয়ার পর গতকাল বেলা 3টার দিকে তিনি
এক ভাষণে জানিয়েছেন যে অসৎ উপায় অবলম্বন করে চাইলে সে প্রধানমন্ত্রীর পদ ধরে রাখতে পারত এবং কিন্তু এভাবে ক্ষমতা আগলে রাখতে তিনি চাননি। তবে তার প্রধানমন্ত্রী পদে থাকা অবস্থায় কোনো দুর্নীতির সঙ্গেও তিনি আপোষ করেনি এবং দেশের স্বাধীনতা ও বিচার ব্যবস্থা বিরোধী কোনো কাজেও সে যুক্ত হননি বলেও সেই ভাষণে তিনি জানান। এদিকে দেশটির সংবিধান বিশেষজ্ঞরা বলছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মহিউদ্দিন ইয়াসিন বড় কোনো সিদ্ধান্ত অথবা নতুন কোনো নীতি তৈরি করতে পারবেন না এই সময়ের মধ্যে। তবে এবং দেশের প্রশাসন কেবল পূর্ববর্তী যে আগের যে সরকারের যে নীতি এবং নিয়ম অনুযায়ী তারা কাজ করবে। যদিও বর্তমানে পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ নেই, তবে সরকারের যে পূর্ব যে কাজ রয়েছে তা অব্যাহত থাকবে বলে তারা জানান। এছাড়া কাজল, আপনি জানেন যে গত বছরের মার্চ মাসে মাহাথির মোহাম্মদের আকস্মিক পদত্যাগের পর সামান্য সংখ্যাগরিষ্ঠতায় মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মহিউদ্দিন ইয়াসিন। এদিকে বর্তমান মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মালয়েশিয়ার নেতৃত্বে কে আছেন তা কিন্তু এখনো স্পষ্ট নয়। আর অন্যদিকে পার্লামেন্টেও কোনো নেতারই বর্তমানে লক্ষণীয় একক সংখ্যাগরিষ্ঠতা নেই বললেই চলে। এছাড়া কাজল, আপনাকে মালয়েশিয়ার করোনা পরিস্থিতির কথা যদি আমি সংক্ষেপে জানাই, তাহলে দেখা যায় এখানে গত 24 ঘন্টায় এখানে করোনা শনাক্ত হয়েছে 19,740 জন এবং এ নিয়ে এখন দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 14,24,639 জনে। আর এছাড়া গত 24 ঘন্টায় করোনায় মৃত্যুর খবর যদি আপনাকে জানাই, তাহলে দেখা যায় এখানে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 274 জনে। আর এই এখন সব মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,784 জনে। তো কাজল, এই ছিল আমার কাছে মালয়েশিয়ার সবশেষ খবর। কাজল। মালয়েশিয়া থেকে সেখান থেকে সরকার ব্যবস্থার সবশেষ অবস্থা জানছিলেন সহকর্মী আব্দুল কাদের। দেখছেন শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হাইতি, সেখানে সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়ের। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এর মধ্যে এই সংখ্যা দাঁড়িয়েছে 1419 জনে। আহত হয়ে কাতরাচ্ছেন 5,500-এর বেশি মানুষ। বিধ্বস্ত হয়েছে 13,500 ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে। হাইতি যেন এখন ধ্বংসস্তূপের দেশ। শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংসস্তূপের মধ্যেই তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে মিলছে শুধু মরদেহই, প্রাণের দেখা আর মিলছে না। প্রাণে বাঁচতে পেরেছি, এটি আপাতত সৌভাগ্য। যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম তাতে বেঁচে থাকার কথা নয়। অনেকেই নিখোঁজ আছেন, জানি না তারা প্রাণে বেঁচে আছেন কিনা। 7.2 মাত্রার ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে বসতবাড়ি, গির্জা ও স্কুল। জানা গেছে 13,500 স্থাপনা ক্ষতিগ্রস্ত। সব হাসপাতালই রোগীতে ভরে গেছে। সেখানে প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ প্রয়োজন। গত মাসে প্রেসিডেন্টকে হত্যার পর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন করে আবার এই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল দরিদ্র এ দেশটি। হাইতির দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে লি কায়ে শহরের আশপাশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সেন্ট লুই ডু সুট শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। তবে কম্পন প্রায় 125 কিলোমিটার দূরে জনবহুল রাজধানী পোর্ট আ প্রিন্স এবং প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়েছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মানুষের ব্যবহৃত 80% প্লাস্টিকই চলে যাচ্ছে সাগরে, ঢুকে যাচ্ছে খাদ্য চক্রে। 3 দশকের মধ্যে মাছের চেয়ে বেশি হবে প্লাস্টিকের পরিমাণ, বলছেন গবেষকরা। আয়ারল্যান্ডে করোনার চতুর্থ ঢেউয়ে দিন যতই যাচ্ছে ততই আক্রান্তের হার বেড়েই চলেছে। এতে করে আগামী দিনগুলো নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডের জুলাই মাসেও প্রতিদিন গড় আক্রান্ত 1000-এর বেশি ছিল না। সেখানে আগস্টে প্রতিদিন গড় আক্রান্ত 2000 ছুঁই। দ্রুত আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আগামী দিনগুলো নিয়ে শঙ্কিত বাংলাদেশিরা। এভাবে চলতে থাকলে আবারও লকডাউনের ভাবনায় চিন্তিত তারা। নতুন করে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ভয় তো কাজ করছে। শেষ কিছুদিন যাবত যেভাবে আক্রান্ত হচ্ছে, এটি আমাদের জন্য কোনো ভালো খবর নয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আবারও লকডাউনের কবলে পড়তে পারি, যেটা আমাদের কারোরই কাম্য নয়। মূলত গ্রীষ্মকালীন ছুটিতে মানুষের ঘোরাফেরা আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় সংক্রমণ আবারও বেড়েছে বলে মনে করেন প্রবাসীরা। ভেবেছিলাম আমরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাব,
কিন্তু যেভাবে কোভিডে আক্রান্ত হচ্ছে এতে করে এটি দীর্ঘায়িত হবে বলে মনে হচ্ছে। একদিকে গ্রীষ্মকালীন ছুটিতে সবাই বাইরে ঘুরে বেড়া, আরেক দিক দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, এইসব কারণেই সংক্রমণ হচ্ছে বলে মনে হয়। এদিকে করোনার চতুর্থ ঢেউয়ে 16 থেকে 29 বছরের ছেলেমেয়েরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দেখছেন আন্তর্জাতিক সময়। পর্যটকদের ভিড়ে ভেনিস সহ উত্তর ইতালিতে তিল ধারণের ঠাঁই নেই। দেশটিতে আগস্টের গরমের ছুটিতে বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা। তাই ভ্রমণকারীদের ভিড় বেড়ে যায় বহুগুণ। এ সময় ছুটিতে ভ্রমণে বেরিয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। ইতালিতে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। বন্ধ ইতালির অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। অনেক দিন ধরে করোনা ভাইরাসের জন্য ভ্রমণ কেন্দ্রগুলো বন্ধ ছিল। বর্তমানে ইতালির পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। তাই ভ্রমণে বেরিয়েছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির পর্যটন কর্পোরেশনের হিসাব মতে এবছর পর্যটকদের আগমনের কেন্দ্রবিন্দু ভেনিস। শুধু ভেনিসের মার্কোপোলো বিমানবন্দরে প্রত্যেক দিন 22,000 পর্যটকের আগমন ঘটে। এই প্রদেশে রয়েছে 4টি বিমানবন্দর। অনেক দিনের স্বপ্ন ছিল ভেনিসে ঘুরতে আসার। ভেনিস অনেক সুন্দর শহর, ভেনিসে এসে অনেক ভালো লাগলো। ছুটি চলতেছে, তাই পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে ভেনিস দেখার জন্য চলে আসলাম। আব্বু আম্মুর সাথে এসেছি, খুব ভালো লাগছে, অসম্ভব সুন্দর একটি শহর। প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতালিতে অধিকাংশই পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসংস্থানে নিয়োজিত। তাই পর্যটক বৃদ্ধিতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। প্রতি বছর সারা বিশ্বের সমুদ্রগুলোতে বাড়ছে প্লাস্টিক দূষণ। মানুষের ব্যবহার করা 80 লাখ টন প্লাস্টিক প্রতি বছর সমুদ্রে পড়ে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন 2050 সাল নাগাদ সমুদ্রে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে। এই প্লাস্টিক সামুদ্রিক প্রাণী থেকে মানুষের খাদ্যচক্রে পৌঁছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। প্লাস্টিক একটি সমস্যার নাম। 2015 সালে সারা বিশ্বে 45 কোটি টন প্লাস্টিক তৈরি হয়েছে। 2050 সালে এই পরিমাণ দ্বিগুণ হবে। অথচ উৎপাদিত প্লাস্টিকের মাত্র 10% রিসাইকেল করা সম্ভব হয়। আর প্রতি বছর 80 লাখ টন প্লাস্টিক সমুদ্রে পড়ে। এরপরও বলবেন এই সমস্যা সমাধান করার মতো? সমুদ্রে আবর্জনার 80%ই প্লাস্টিক, যেগুলো সাগরের পানিতে ভেসে তো থাকেই, সাথে সমুদ্রের গভীরেও থাকে। যে পরিমাণ প্লাস্টিক সমুদ্রে প্রতিদিন পড়ছে, তাতে 2050 সালে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে। এতভাবে প্লাস্টিক বিভিন্ন স্থান ঘুরে সমুদ্রে এসে পড়ে যে এই চক্র ভেদ করা বা বন্ধ করা খুবই কঠিন। প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের কন্টেইনার, প্যাকেজিং ড্রেনের মাধ্যমে স্থানীয় খালে বা জলাশয়ে পড়ে। সেখান থেকে নদীতে, সবশেষ সমুদ্রে হয় প্লাস্টিকের স্থান। মাছ ধরার জাল থেকে শুরু করে সমুদ্রের জাহাজে বা ট্রলারে ব্যবহার করা অনেক কিছুরই স্থান হয় সমুদ্রে। পৃথিবীতে মানুষের কাজে ব্যবহৃত প্রায় 80% প্লাস্টিকই সমুদ্রে পড়ে। সাথে অনৈতিকভাবে ময়লা আবর্জনা বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে ফেলা হয়। পৃথিবীর প্রতিটা সমুদ্রে ঘুরে ফিরে এভাবেই তৈরি হচ্ছে প্লাস্টিকের স্তূপ। ডলফিন আর কচ্ছপের মতো সামুদ্রিক প্রাণী খাবার মনে করে প্লাস্টিক মুখে দিচ্ছে, অনেক সময় খেয়েও ফেলছে। প্লাস্টিক বেশিরভাগ সময় প্রাণীর জন্য বিপজ্জনক, কারণ প্লাস্টিক প্রাণীদেহের ভেতরে ব্লক তৈরি করে, খাদ্যনালী আটকে যায়। প্রাণীগুলো অন্য খাবার খেতেও পারে না, ক্ষুধায় মারা যায়। সামুদ্রিক পাখি, সিল, কচ্ছপ আর তিমির স্বাভাবিক জীবনযাপন খাদ্যচক্র প্লাস্টিকের কারণে ব্যাহত হচ্ছে। আগের তুলনায় অনেক কম সময় বেঁচে থাকছে প্রাণীগুলো। সামুদ্রিক কয়েকটি প্রাণীর ওপরই গবেষণা করা হয়েছে। দেখা গেছে প্লাস্টিকে থাকা কেমিক্যালের কারণে তাদের প্রজনন সক্ষমতা কমে যাচ্ছে। যেহেতু প্রাণীদেহে প্লাস্টিক পাওয়া যাচ্ছে, ঘুরে ফিরে এই প্লাস্টিক আমাদের খাদ্যচক্রে পৌঁছে গেছে। প্লাস্টিক যখন সমুদ্রে পৌঁছে যাচ্ছে, বাতাস, সূর্যালোক আর সমুদ্রের স্রোতের কারণে প্লাস্টিক ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক এখন পৃথিবীর কোনায় কোনায় পাওয়া যাচ্ছে। পানিতে মিশে মাইক্রোপ্লাস্টিক আবার মাটিতে আসছে। মাটির গুণগত মান নষ্ট হচ্ছে। বন্যপ্রাণীর বাস্তুসংস্থান আর খাদ্যচক্রেও ঢুকে পড়েছে প্লাস্টিক। নানা বাধা পেরিয়ে প্লাস্টিক যখন সমুদ্রে পৌঁছে যাচ্ছে, এই প্লাস্টিকের গতি করা তখন খুব কঠিন হয়ে পড়ছে। দ্য ওশেন ক্লিন আপ নামের একটি সংস্থা নতুন প্রযুক্তির উদ্ভাবনে কাজ করছে, যেন সমুদ্র থেকে প্লাস্টিক পরিষ্কার করতে পারে। তাদের লক্ষ্য সমুদ্র থেকে 90% প্লাস্টিক সরিয়ে নেওয়া। কিন্তু প্লাস্টিক যখন মাইক্রোপ্লাস্টিক হয়ে যাচ্ছে, তা সমুদ্র থেকে সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে।
এজন্য প্লাস্টিক দূষণ রোধের প্রথম ধাপ হতে হবে প্লাস্টিক যেন সমুদ্র পর্যন্ত যেতেই না পারে। সেজন্য পৃথিবীর সব দেশের একযোগে কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইকেল ব্যবস্থা উন্নত করতে হবে। তবে শুরুতেই একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো সমুদ্র সৈকতে দেখা মিলল বিরল প্রজাতির চিতাবাঘ হাঙরের একটি দল। ড্রোন দিয়ে দৃশ্যটি ধারণ করেন এক সামুদ্রিক বিজ্ঞানী। ঝাঁকে ঝাঁকে অগভীর জলে সাঁতার কাটে অথবা তীরে ভেসে আসে চিতাবাঘ হাঙর। গায়ে চিতাবাঘের মতো কালো ডোরাকাটা দাগ থাকায় এই প্রজাতির হাঙরকে চিতাবাঘ হাঙর বলা হয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো সমুদ্র সৈকতে সাঁতার কাটতে দেখা যায় বিরল প্রজাতির এই হাঙরের একটি দলকে। দৃশ্যটি ড্রোন দিয়ে ধারণ করেন অ্যান্ড্রিউ নোসাল নামের এক জীববিজ্ঞানী। জীববিজ্ঞানী জানায় তীরে আসা প্রায় প্রতিটি চিতাবাঘ হাঙর স্ত্রী জাতের এবং প্রত্যেকেই গর্ভবতী। গ্রীষ্মকালে তীরে এসে দল বেঁধে সাঁতার কাটে তারা। প্রজননের সময় হলে তারা অপেক্ষাকৃত উষ্ণ অগভীর জলে চলে আসে। চিতাবাঘ হাঙর হয় নিরীহ, মানুষের ক্ষতিও করে না। মূলত গলদা চিংড়ি, অক্টোপাস, স্কুইড এদের প্রিয় খাদ্য। 2007 সাল থেকে জীববিজ্ঞানী অ্যান্ড্রিউ নোসাল শুধুমাত্র এই প্রজাতির হাঙর নিয়েই গবেষণা করে আসছেন। জিনিয়া শেখ, সময় সংবাদ। কোম্পানিতে আটকা পড়া বিরল প্রজাতির একটি হ্যাম্পব্যাক বা কুজো তিমিকে উদ্ধার করেছে আর্জেন্টিনা। দেশটির উপকূলের একটি জায়গায় আটকা পড়েছিল তিমিটি। দৈর্ঘ্যের দিক থেকে লম্বা ও বড়সড় এই তিমিকে বলা হয় হামব্যাক বা কুজো তিমি। প্রাপ্তবয়স্ক হলে এই তিমির দৈর্ঘ্য হয় 39 থেকে 52 ফিট। এর দেহের বৈশিষ্ট্য লম্বা দুটি বুক পাখনা এবং বিমানের মতো লেজ। এবার আর্জেন্টিনার সমুদ্র উপকূল থেকে বিরল প্রজাতির এমন একটি হামব্যাক তিমিকে উদ্ধার করা হলো। বিশাল এই তিমিটির বেশ কিছুদিন ধরে আটকে পড়েছিল কোম্পানিতে। তবে দুঃখের ব্যাপার হলো শত চেষ্টা করেও বাঁচানো যায়নি তিমিটিকে। আর্জেন্টিনা কর্তৃপক্ষ জানায় তিমিটি প্রায় 1 সপ্তাহ ধরে অগভীর জলে আটকে ছিল। কয়েকদিন ধরে স্তন্যপায়ী এই প্রাণীটিকে উদ্ধার করতে কাজ করছিল মুন্ডো মারিনো নামক একটি সংস্থা। উদ্ধার অভিযানের শুরুতে জীবিত ছিল তিমিটি, তবে কোম্পানিতে থাকায় দিনের পর দিন খাবার না পেয়ে দুর্বল হয়ে পড়ে এটি। বৃহস্পতিবার মারা যায় তিমিটি। সংস্থাটি জানায় এই বছরে শতাধিক মৃত তিমিকে উদ্ধার করেছেন তারা, যাদের মধ্যে বেশিরভাগ তিমি ব্রাজিলের সান্তা ক্যাটালিনা উপকূল থেকে পাওয়া গেছে। জিনিয়া শেখ, অলিম্পিক অ্যাথলেটরা তাদের প্রয়োজন মতো সবকিছু মেরামত করিয়ে নিতে পারবেন। টোকিও অলিম্পিক শেষ। অলিম্পিক মশাল পৌঁছেও গেছে পরবর্তী আয়োজক ফ্রান্সের প্যারিসে, কিন্তু টোকিওতে এখনো বাকি আছে প্যারা অলিম্পিকের আসর বসার। প্রস্তুতিও চলছে জোরে সোরে। টোকিও প্যারা অলিম্পিক গেমস সামনে রেখে এরই মধ্যে প্যারা অলিম্পিক ভিলেজে বেশ কিছু অস্থায়ী কর্মশালা গড়ে উঠেছে, যেখানে প্যারা অলিম্পিয়ানরা তাদের ব্যবহৃত হুইলচেয়ার থেকে শুরু করে যে কোনো সরঞ্জামাদি মেরামত করতে পারবেন সহজেই। গেমস চলাকালীন প্যারা অলিম্পিকের ভেন্যুগুলোতেও থাকবে এসব অস্থায়ী কর্মশালা। সবগুলো ভেন্যু মিলিয়ে এমন 14টি টেকনিক্যাল মেরামত বুথের ব্যবস্থা রেখেছে অলিম্পিক কর্তৃপক্ষ, যেন প্রয়োজন পড়লেই অ্যাথলেটরা তাদের কাঙ্ক্ষিত সেবাটি পেয়ে যান। অলিম্পিকের মতো প্যারা অলিম্পিকেও অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলেট, আর তাই এসব প্যারা অলিম্পিয়ানদের যেন কোনো ভাষাগত সমস্যায় পড়তে না হয়, সেজন্য 26টি ভাষায় দেয়া হবে এই সেবা। সব মিলিয়ে বিশ্বের মোট 100 জন বিশেষজ্ঞ নিয়ে আয়োজন করা হয়েছে এই কর্মশালার, আর এসব কর্মশালায় 2000-এরও অধিক সরঞ্জামাদি মেরামতের ব্যবস্থা রয়েছে। সাঁতার, বাস্কেটবল, টেবিল টেনিস, হুইলচেয়ার ফেন্সিং ছাড়াও এবারের প্যারা অলিম্পিক গেমসে 22টি খেলার 540টি ইভেন্টে অংশ নেবেন অ্যাথলেটরা। এবার বিভিন্ন দেশ থেকে আসা 4000-এরও বেশি অ্যাথলেটের অংশ নেওয়ার কথা রয়েছে। টোকিওতে 24 আগস্ট শুরু হয়ে 5 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্যারা অলিম্পিক গেমস। ফারজানা মুমু, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। কাবুল ছাড়া ঠেকাতে বিমানবন্দরের পথ ঘিরে রেখেছে তালেবান। আফগানিস্তানের ঘানি টেনে যেতে পারে না যুক্তরাষ্ট্র, বললেন বাইডেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ
ছেড়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মহিউদ্দিন ইয়াসিন। করোনায় জাতীয় নির্বাচন সম্ভব না হয় নিলেন অস্থায়ী দায়িত্ব। এবং হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৫০০ ছুঁই, আহত ৫,৫০০-এর বেশি মানুষ। ৩০,০০০ মানুষের রাত কাটছে খোলা আকাশের নিচে। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ে।